ওয়েলকাম টু প্রস্তুতি। আজকে আমাদের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। বেসিক্যালি আমরা এখন যেই নাম্বার সিস্টেম নিয়ে কাজ করি সেটা আমাদের হিন্দু আরবিক নাম্বার সিস্টেম, দ্যাট ইজ 0 to 9। আমরা যদি আমাদের এই দৈনন্দিন জীবনে কিন্তু আমরা আরো নাম্বার সিস্টেম দেখেছি, যেমন রোমান নাম্বার সিস্টেম, দ্যাট ইজ আমরা 1 কে লিখতাম আই আকারে, 2 কে লিখতাম ডাবল আই আকারে। কিন্তু সেগুলো কিন্তু আমাদের খুব একটা কাজে এই মুহূর্তে লাগে না, কারণ সেটার যদি আমরা যাই সেটা অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। আরো কিছু নাম্বার সিস্টেম আছে, যেমন যারা আইটি রিলেটেড তারা দেখতে পাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সেই নাম্বার সিস্টেমগুলোও কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজে লাগে। কিন্তু আপাতত আমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেই নাম্বার সিস্টেম নিয়ে আমরা কাজ করব সেটা আমাদের হিন্দু আরবিক নাম্বার সিস্টেম, দ্যাট ইজ 0 to 9। এবার এই নাম্বার সিস্টেমকে যদি আমরা ভাঙি, সেই নাম্বার সিস্টেমকে আমরা দুটো ওয়েতে ভাঙতে পারি। একটা হচ্ছে রিয়াল নাম্বার, আর একটা হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার বা বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা। এবার প্রশ্ন উঠতে পারে, অবাস্তব সংখ্যাটা কি জিনিস? অবাস্তব সংখ্যাটা একটু আমরা এই বিষয়ে হালকা আলোচনাই করব, কারণ এটা নিয়ে আমাদের সিলেবাসে নেই। সেটা কি? যদি আমরা কখনো 4-এর রুট ওভার করতাম, দ্যাট ইজ আমরা যদি কখনো তার 4-এর বর্গমূল বের করতাম, আমরা কত পেতাম? 2 পেতাম। কিন্তু আমরা যদি কোনো কারণে -4-এর রুট ওভার করি, দ্যাট ইজ -4-এর যদি আমরা বর্গমূল করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো? আমরা কিন্তু জানি না, কারণ নেগেটিভ সংখ্যার বর্গমূল আমরা সেই সময় জানতাম না। পরবর্তীতে আমরা এটা পাই যে রুট ওভার অফ -1, এটাকে আমরা আই বা আয়োটা বলে কনসিডার করি, এবং এটার ভ্যালু হয় 2i। এই 2i বা এই যে ইমাজিনারি নাম্বার, সেটা আমরা পরবর্তীতে যদি আমাদের হায়ার ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আসে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ইমাজিনারি নাম্বারের কোনো আমাদের সেরকম জায়গা নেই। তো আমরা সেটাকে আপাতত বাদই রাখছি। আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের এই রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। আমরা যদি একটু ছোটবেলায় ফিরে যাই, আমাদের মনে পড়বে যে আমাদের ক্লাসে এরকম একটা নাম্বার লাইন শেখাতো, যেখানে 0, 1, 2, 3 এদিকটা চলে যেত ইনফিনিটির দিকে, প্লাস ইনফিনিটি, এদিকে -1, -2 এরকম ডট ডট ডট, এটা আমাদের চলে যেত মাইনাস ইনফিনিটির দিকে। এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের নাম্বার লাইন বা সংখ্যা রেখা। এবার দেখো এইখানে জিরো জিরো একদম মিডিলে থাকে, তার দিক থেকে ডান দিকে আমরা যাই পজিটিভ সংখ্যার দিকে, বাদিকে আসি আমরা নেগেটিভ সংখ্যার দিকে বা ঋণাত্মক সংখ্যার দিকে। আরেকটা জিনিস, এই নাম্বার লাইনের বা সংখ্যা রেখায় আমরা যত বাদিক থেকে ডান দিকের দিকে যাব, তত আমাদের সংখ্যাটার ভ্যালু কিন্তু বাড়ে। একদম একটা নর্মাল কনসেপ্ট, আমার ডান দিকে সংখ্যাটা আছে 3, আর বাদিকে তার আগের বাদিকে আছে কত? 1। তাহলে 3 আর 1-এর মধ্যে কে বড় বা কে ছোট সেটা যদি আমাকে ডিসাইড করতে হয়, অবভিয়াসলি 3 বড়, 1 ছোট। এই সেই জিনিসটাই আমাদের নেগেটিভ নাম্বারের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। দ্যাট ইজ -2 আর -1 এর মধ্যে কে বড় সেটা যদি আমাকে বলতে হয়, তাহলে আমরা জানলাম যে আমি যত বাদিক থেকে ডান দিকের দিকে যাব, তত আমার সংখ্যাটা কি হবে? বাড়বে। তার মানে -1 কিন্তু বড় -2 এর থেকে। দ্যাট ইজ এর আগেরটায় কিন্তু আমাদের 1 কিন্তু 3-এর থেকে ছোট ছিল। আমরা যত বাদিক থেকে ডান দিকের দিকে যাব, আমাদের সংখ্যাটা কিন্তু বাড়ে। তাই -2 -1 এর থেকে কিন্তু ছোট, দ্যাট ইজ লেস দ্যান। আচ্ছা, যাই হোক। তো আমাদের এই রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা বা এই সংখ্যা রেখা, এইটাই হচ্ছে আমাদের সেই সংখ্যা রেখা। এইবার আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 1 খুব একটা ছোট্ট জায়গা দেখে মনে হতে পারে, কিন্তু বেসিক্যালি এই 0 to 1 এর মধ্যেও আমাদের এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, বা আমাদের যতগুলো সংখ্যা আছে এই 0 to 1 এর মধ্যেও এই ইনফাইনাইট নাম্বার অফ সংখ্যাই কিন্তু আছে। এইবার এই সংখ্যা রেখায় আমরা জিরোর এই বাঁদিকে যেই সংখ্যাগুলোকে পাচ্ছি, দ্যাট ইজ -1, -2, -3, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক সংখ্যা। নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক সংখ্যা -1, -2 এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক সংখ্যা। যদি আমরা এদিকে যাই, জিরোর এই ডান দিকে যাই, দ্যাট ইজ 1, 2, 3, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা বলছি পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক সংখ্যা। দ্যাট ইজ আমাদের এই নাম্বার লাইনের ওপরে জিরোর বাদিকের যেগুলো সংখ্যা সেগুলো আমাদের নেগেটিভ, জিরোর ডান দিকে যেগুলোকে আমরা পাচ্ছি সেগুলো আমাদের পজিটিভ ইন্টিজার। আর জিরো ঋণাত্মকও না, ধনাত্মকও না, দ্যাট ইজ নাইদার নেগেটিভ নর পজিটিভ। এবার যদি আসি আমরা আমাদের রেশনাল নাম্বারের কনসেপ্টটা, কি জিনিস এই রেশনাল নাম্বার? রেশনাল নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বার যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি আর কিউ হচ্ছে আমার ইন্টিজার, আর কিউ নট ইকুয়াল টু জিরো। যেখানে পি আর কিউ হচ্ছে আমার ইন্টিজার এবং কিউ নট ইকুয়াল টু জিরো, মানে কোনো সংখ্যাকে যদি আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি আর কিউটাকে আমি নেব যে কোনো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ এর ভ্যালু কখনো কি হতে পারবে না? জিরো হতে পারবে না। এক্সাম্পল, যদি আমি পি এর ভ্যালু নিই -2, কিউ এর ভ্যালু নিলাম 3, তাহলে -2/3 এটিও কি একটি আমাদের মূলদ সংখ্যা।
বা যদি আমি এরকম নিই যে পি এর ভ্যালু নিলাম আমি 3, কিউ এর ভ্যালু নিলাম 7, সেটাও হবে, সেটাও আমাদের একটি মূলদ সংখ্যা। কিন্তু কখনোই আমি -3/0 এরকম নিতে পারবো না। আমার কিউ এর ভ্যালু কখনোই কিন্তু 0 হতে পারে না, কিন্তু এটা হতে পারে 0/3, এটা হতে পারে 0/3, দ্যাট ইজ 0, সেটাও কিন্তু দ্যাট ইজ 0 কিন্তু আমাদের কি রেশনাল নাম্বারের মধ্যেই পড়ছে। বা 2/2, যদি আমরা 2/2 নিই দ্যাট ইজ সেটা কত 1, সেটাও কত হচ্ছে আমার রেশনাল নাম্বারের মধ্যেই পড়ছে, কারণ এটাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারছি। তাহলে প্রশ্ন উঠবে, তাহলে রেশনাল নাম্বার যদি p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে ইরেশনাল নাম্বার কারা? একদম সহজ, যাদেরকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না তারাই আমার ইরেশনাল নাম্বার। যাদেরকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না তারাই আমার ইরেশনাল নাম্বার। এবার বলবে তাহলে যে কি কোনটা এরকম সংখ্যা কারা যাদেরকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না? আমাদের খুব চেনা একটা নাম্বার যেটা আমাদের ইরেশনাল নাম্বার, সেটা হচ্ছে পাই। এবার বলবে পাই এর ভ্যালু তো 22/7, আমরা ছোট থেকে শিখে এসেছি। না, পাই এর ভ্যালু কিন্তু 22/7, এটা আমরা নিজেদের ক্যালকুলেশনের সুবিধার জন্য নিয়ে থাকি। পাই এর ভ্যালু কিন্তু কখনোই 22/7 না। 22/7 দ্যাট ইজ 22/7, এটা একটি রেশনাল নাম্বার, কারণ এখানে আমি p/q আকারে প্রকাশ করতে পারছি, যেখানে p আর q দেখতে পাচ্ছি ইন্টিজার এবং q এর ভ্যালু নট ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু কখনোই ইরেশনাল নাম্বার হতে পারে না। পাইয়ের যদি আমরা অরিজিনাল ভ্যালু দেখি সেটা কি হবে 3.1415 ডট 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 এরকম চলতে থাকবে, সেটা কিন্তু কখনোই আমাদের রেশনাল নাম্বার হতে পারে না। পাই অলওয়েজ একটি ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এবার আমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে আমরা যে আবৃত দশমিক বা পৌনঃপুনিক দেখে থাকি সেটার সাথে আমরা ইরেশনাল নাম্বারকে গুলিয়ে ফেলি। এরকম যে 0.6 তার মাথায় যদি আমার পৌনঃপুনিক থাকে, আমরা এটাকে দেখে হয়তো আমাদের মনে হতে পারে যে এটা আমাদের ইরেশনাল নাম্বার, আসলে কিন্তু তা না। এই 0.6 তার মাথায় পৌনঃপুনিক, এটা কিন্তু আমাদের রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার মধ্যেই করে। কিরকম? এটাকে আমরা বলি রিপিটেটিং ডেসিমাল, অর্থাৎ আমার এইখানে 6 কি হচ্ছে রিপিট হচ্ছে, বারবার করে আমাদের 6 কি হচ্ছে রিপিট হচ্ছে। কিন্তু এটা কিন্তু আমার তাই বলে ইরেশনাল নাম্বার না। ইরেশনাল নাম্বার আমি তাদেরকেই বলবো যেখানে এই রিপিটেশনটা থাকবে না। লাইক এক্সাম্পল, যদি আমার এরকম হতো 0.101, 001, 001, 001, এদের মধ্যে আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে 0 1 আছে, তারপরে 001 আছে, তারপরে 001 আছে, কিন্তু একই জিনিস কিন্তু বারবার আসছে না। একই জিনিস কি আসছে? আমার কি এটা এরকম আসছে 0.1, 0.1, আমার কি এটা এরকম আসছে 0.1, 0.1, 0.1, এরকম কিন্তু আসছে না। এটা হচ্ছে আমাদের রিপিটেটিং, দ্যাট ইজ আমার একই সংখ্যা বারবার করে রিপিট করছে। এটাকে আমরা লিখতে পারি 0.1 তার মাথায় দুটো পৌনঃপুনিক বা আবৃত দশমিক আকারে। এটা আমাদের রিপিটেটিং ডেসিমাল, এটা আমাদের আসে মূলদ সংখ্যার মধ্যে। কিন্তু যদি আমরা এরকম লিখি 0.1, 0.01, সরি 0.1, 01, 001, 001, এটা কিন্তু আমাদের রিপিটেটিং ডেসিমাল হলো না। এইবার এই সংখ্যাগুলো যেগুলো আমাদের রিপিটেটিং ডেসিমালের মধ্যে আসে, সেগুলোকে আমরা অবশ্যই আবার রেশনাল নাম্বার আকারে প্রকাশ করতে পারি। যেমন একটা এক্সাম্পল বা দুটো এক্সাম্পল নিয়ে আমরা বুঝবো যে আমরা কিভাবে তাদেরকে করতে পারি। এই 0.6 বা 6 তার মাথায় পৌনঃপুনিক, এটাকেই যদি আমরা ভেবে নিই, তাহলে এটাকে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব? এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব, এইখানে এই যে 6 আছে সেই 6টাকে আমরা লিখব। এবার যার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য আমরা নিচে একটা 9 নেব। ব্যাস, এই 6/9 সেটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ ফর্ম। এটাকে আমরা যদি একটু কাটাকাটি করি, 3 দিয়ে কাটতে পারি, তাহলে কত হবে 2, এখানে কত হবে 3, তাহলে 2/3, এটাই হচ্ছে আমাদের সেই ভগ্নাংশ রূপ। একটা পৌনঃপুনিক বা আবৃত দশমিক বা রিপিটেটিং ডেসিমালের ভগ্নাংশ রূপ হচ্ছে 0.2/3। আরেকটা যদি এক্সাম্পল নিই, কথার কথা 0.65, দুজনের মাথাতেই পৌনঃপুনিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আবারও সেম প্রসিডিওর, আমরা 65 কে লিখব ডিভাইডেড বাই কয়জনের মাথায় পৌনঃপুনিক আছে? দুজনের মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 999। আমরা যদি ভাগ করে দেখি 65 কে 99 দিয়ে, আমরা দেখতে পাবো ভাগফলটা কি হবে 0.6565 এভাবেই রিপিটেড করবে। অনেক সময় পৌনঃপুনিকের বদলে মাথায় কিন্তু 12 দেওয়া থাকে, সেটাও কিন্তু সেম জিনিসই ডিসাইড করে যে 0.65 তার মাথায় বার দেওয়া মানে সেটাও আমাদের আবৃত দশমিককেই প্রকাশ করছে। আরেকটা এক্সাম্পল নিই, কারণ এই আবৃত দশমিক সম্পর্কে এত কথা কেন বলছি? কারণ আমাদের পরীক্ষায় অনেক সময় আবৃত দশমিককে প্রকাশ করতে বলে ভগ্নাংশে। যেমন 0.605, এই দুজনের মাথায় বার থাকলো। এতক্ষণ আমরা দেখছিলাম যে সবার মাথাতেই বার বা পৌনঃপুনিক আছে। এবার আমরা দেখলাম যে 0.605 শুধু এই 05 এর মাথায় পৌনঃপুনিকটা আসলো।
এটাকে যদি আমরা একটু কনসিডার করি, আমরা একটু ভেবে দেখি যে এটা আসলে কি, এটা দেখতে এরকম লাগবে 0.6 05 05 05, মানে যারা রিপিট করছে তাদের মাথাতেই কিন্তু শুধু পৌনঃপুনিক আছে। দেখো 6 একবারই এসেছে, 05টা বারবার রিপিট করছে, তাই 05 এর মাথায় পৌনঃপুনিকটা আসলো। এবার এটাকে আমি কি করে ভগ্নাংশে কনভার্ট করব? প্রসিডিওর সেম। আমি এখানে দেখব আমার কয়জনের, সবার প্রথমে আমি 605 লিখে নিলাম। এবার আমি দেখব আমার কয়জনের মাথায় পৌনঃপুনিক আছে। এখানে আমার দুজনের মাথায় পৌনঃপুনিক আছে, তাই আমি দুটো 9 নিলাম। এবার যার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য আমি কি করব, একটা 0 নেব, নিলাম। আর ওপরে যার মাথায় পৌনঃপুনিক নেই তাকে এই সংখ্যাটার থেকে বিয়োগ করতে হবে, দ্যাট ইজ 605 লিখলাম আমি। যাদের মাথায় পৌনঃপুনিক আছে তাদের জন্য দুটো 9, যার মাথায় নেই তার জন্য একটা 0, আর যার মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যা বা ডিজিটটাকে ওপরের থেকে বিয়োগ করতে হবে, দ্যাট ইজ 605 মাইনাস 6 ডিভাইডেড বাই 990। তাহলে কত হচ্ছে এটা? 599 বাই 990। যদি এখানে কোনো কাটাকাটি যায় কিছু দিয়ে তাহলে কাটাকাটি করব, আনলেস এটাই হচ্ছে আমাদের সেই ভগ্নাংশ রূপ। খুব সম্ভবত যাবে না, কারণ এটা 9 বা 3 দিয়ে যায়, এদের কাউকে ওপরের সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ যায় না বা 3 দিয়েও যায় না। তাহলে এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ রূপ। আরেকটা আমরা এক্সাম্পল নিয়ে দেখতে পারি যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় কিভাবে আমরা এটাকে করব। যদি আরেকটা নিই, সে 0.70713 এই দুজনের মাথায় আবার পৌনঃপুনিক, তাহলে আবার 713 লিখব। যার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে আমরা বাদ দিয়ে দেব, ডিভাইডেড বাই যেই দুজনের মাথায় পৌনঃপুনিক আছে তাদের জন্য দুটো 9, যার মাথায় নেই তার জন্য একটা 0, দ্যাট ইজ 706 বাই 990। এবার এটাকে 2 দিয়ে কাটা যেতে পারে, সেটা আমরা কেটে দিতে পারি, তাহলে কত আসবে? ওপরে আসবে 353 ডিভাইডেড বাই 495, 2 দিয়ে কাটছি আমরা। আর কাটা যেতে পারে, আর হয়তো কাটাকাটি করা সম্ভব না, যদি যায় সেটা যাবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু প্রসিডিওর আমাদের এটাই যে আমরা কিভাবে একটা আবৃত দশমিককে আমরা ভগ্নাংশে প্রকাশ করব, এটা হচ্ছে আমাদের প্রসিডিওর। তাহলে একটা জিনিস বারবার মনে রাখবে যে আমাদের রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার এই সংখ্যাগুলোকে দেখে যেন আর কখনো ইরেশনাল নাম্বার এই জিনিসটা মনে না হয়। আমাদের এই সংখ্যাগুলো অলওয়েজ রেশনাল নাম্বার, কারণ তাদেরকে আমি একটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, যেখানে পি আর কিউ আমার কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এবং কিউ এর ভ্যালু কি না, 0 না, ঠিক আছে। আর ইরেশনাল নাম্বার অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, সেই সংখ্যাগুলোই আমাদের ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ে, দ্যাট ইজ পাই। বা যদি আমরা এরকম ভেবে নিই যে যতগুলো আমাদের রুট ওভারের ভ্যালু আছে, যেমন √2, √3, এগুলোর ভ্যালু যদি আমরা দেখি, √2 এর ভ্যালু আমরা জানি 1.414। এবার এইটুকু আমরা কাজের জন্য মনে রেখেছি, কিন্তু তারপরেও এই ভ্যালুটা চলতেই থাকে, এই ভ্যালুটা কিন্তু শেষ হয় না, এবং এই ভ্যালুটা এরকমও না যে রিপিট হবে। যদি রিপিট হতো তাহলে কিন্তু আমরা সেটাকে আবার মূলদ সংখ্যায় প্রকাশ করে নিতে পারতাম, কিন্তু এটা রিপিট হয় না, নন রিপিটেটিভ, সেই জন্যই এটা আমাদের ইরেশনাল নাম্বার। √3 ভ্যালু যদি আমরা বের করি, √3 ভ্যালু 1.732, এটুকু আমরা কাজে লাগানোর জন্য মনে রাখি, তারপরেও কিন্তু ভ্যালুটা চলতেই থাকে। তাহলে এই √3 এই ভ্যালুটাও আমাদের কি হবে, অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারই হবে। এবার তাহলে বলবে স্যার √4ও কি ইরেশনাল নাম্বার? না, √4 করলে আমরা কিন্তু এক্সাক্ট 2 পেয়ে যাচ্ছি। তার মানে যারা পূর্ণবর্গ সংখ্যা, দ্যাট ইজ 4, 9, 16, এগুলোর যদি রুট করি তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু আর অমূলদ হবে না, সেগুলো আবার মূলদ হবে। কিন্তু যদি আমি √5 বের করি, √6 বের করি, √7 বের করি, √8 বের করি, বা √10 ডট 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 এরকম যেগুলোই বের করব, যেগুলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, সেগুলো কিন্তু আমাদের অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারের মধ্যেই পড়বে। এবার এর সাথে যদি আমরা কোনো সংখ্যা যোগ করে দিই, দ্যাট ইজ আমরা ছোটবেলায় একটু শিখেছিলাম করণী 2 + √3, এটাও কিন্তু আমাদের একটা অমূলদ সংখ্যা, কারণ তুমি একটা মূলদ সংখ্যার সাথে একটা অমূলদ সংখ্যা যোগ করলে অলওয়েজ সেটা অমূলদ সংখ্যাই হবে। তুমি একটা মূলদ সংখ্যা থেকে যদি অমূলদ সংখ্যা বিয়োগও করো তাহলেও সেটা একটা অমূলদ সংখ্যাই হবে। অর্থাৎ যদি আমরা যখনই দেখব কোনো একটা সংখ্যার সাথে রুট দিয়ে কোনো কিছু যুক্ত আছে, যোগ আছে বা বিয়োগ আছে, সেই সংখ্যাগুলো কিন্তু আর আমাদের রেশনাল নাম্বারে থাকলো না, তারা আমাদের ইরেশনাল নাম্বারে প্রকাশ হয়ে গেল। আমরা রেশনাল নাম্বারে পেয়েছিলাম যে যে কোনো সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যদি আমরা কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমাদের রেশনাল নাম্বার। এবার রেশনাল নাম্বারের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা যদি 2/2 আকারে প্রকাশ করি, দ্যাট ইজ 1 হচ্ছে, সেটাও কিন্তু আমাদের রেশনাল নাম্বার। এবার আমরা তার আগেই শিখেছিলাম যে 1, 2, 3, 4 ডট 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 এই সমস্ত সংখ্যাগুলি আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা।
এই সমস্ত সংখ্যাগুলি আমাদের ইন্টিজার, আর -1 -2 এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার। তার মানে এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার আর এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার। তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে রেশনাল নাম্বারের মধ্যে আমরা নেগেটিভ ইন্টিজার আর পজিটিভ ইন্টিজার দুটোই কিন্তু পেয়ে যাচ্ছি। আর যেগুলো পাচ্ছি না বা যেগুলো তার মধ্যে আরো কিছু ঢুকে থাকছে, যেমন 2/3, 5/7, এগুলাকে ইন জেনারেল আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলে থাকি, কিন্তু সেটাও আলটিমেটলি কি রেশনাল নাম্বারই। সেগুলো কিন্তু আর কিছু না, নাথিং বাট রেশনাল নাম্বার, জাস্ট লাইক আমরা সেটাকে ভগ্নাংশ আকারে বলে থাকি। ওকে, এবার তারপরে যদি আমরা একটু আসি যে এই নেগেটিভ ইন্টিজার আর পজিটিভ ইন্টিজার তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন কি যে এই যে জিরো থেকে শুরু করে যদি আমরা সমস্ত সংখ্যাগুলোকে নিই, দ্যাট ইজ 0, 1, 2, 3, 4 ডট ডট, তাদেরকে আমরা বলি হোল নাম্বার। ওকে, আর যদি আমরা শুধু 1 থেকে শুরু করে নিতাম, তাদেরকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। দ্যাট ইজ বাস্তব স্বাভাবিক সংখ্যা। মানে ব্যাপারটা এরকম যে আমরা যদি কোথাও যাই, কথার কথা 10 টাকার টোটো ভাড়া হলো, আমরা কিন্তু একটা 10 টাকার নোট দেওয়ার পরে অপেক্ষা করি না 0 টাকা ফেরত হওয়ার জন্য। তাই সেটা আমাদের ন্যাচারাল, মানে আমাদের এক্সিস্ট করে, আর 0 হচ্ছে আমাদের হোল নাম্বার। ওকে, আচ্ছা, এইবার এই যে ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার, তাদের মধ্যে আবার একটা ক্লাসিফিকেশন আছে। কি সেই ক্লাসিফিকেশন? আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 এই যে সংখ্যাগুলো শুরু হলো, সেখান থেকে আমরা তিনটে, দ্যাট ইজ পজিটিভ নাম্বার থেকে আমরা তিনটে ক্লাসিফিকেশন করতে পারি। একটা হচ্ছে প্রাইম, একটা কম্পোজিট, আর একটা ইউনিটি। প্রাইম মানে আমরা জানি, প্রাইম মানে আমাদের আচ্ছা, হ্যাঁ, আমরা তিনটে ক্লাসিফিকেশন করতে পারি। সেই তিনটে ক্লাসিফিকেশন কি? প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার আর ইউনিটি। প্রাইম নাম্বার মানে আমাদের মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা ছোটবেলায় পড়েছিলাম বা এখনো আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলো যাদেরকে আমরা এক এবং সেই সংখ্যা দিয়েই শুধু ভাগ করতে পারি, তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। দ্যাট ইজ সেই সংখ্যাটা উৎপাদক যদি বের করি তাহলে এক এবং ইটসেলফ, মানে সে নিজেই নিজেকে বিভাজ্য করবে। কম্পোজিট নাম্বার, যদি এক আর ইটসেলফ ছাড়াও অন্য আরেকটি নাম্বার পাই যেটা দিয়ে আমরা তাকে ভাগ করতে পারি, তাকে আমরা বলবো কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। আর সবশেষে থাকে ইউনিটি, দ্যাট ইজ এক। এই যে ওয়ান, সেই এক বা ওয়ান কিন্তু আমাদের কম্পোজিটও না, আমাদের প্রাইমও না, নাইদার প্রাইম নর কম্পোজিট। এক কিন্তু যৌগিকও না, মৌলিকও না, এক কিন্তু একটি স্বতন্ত্র সংখ্যা। তাহলে প্রথম যে আমাদের মৌলিক সংখ্যা, সেটা কি? আমাদের প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে মৌলিক সংখ্যা কি? 3, তারপরে মৌলিক সংখ্যা কি? 4? না, 4 কিন্তু না, কারণ 4-এর আমরা দেখতে পাচ্ছি 4কে 1 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়। তাহলে 4 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। 4 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। আর 2, 3, 5 এগুলো হচ্ছে, বা 2 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 2 এর আরেকটি বিশেষত্ব হলো 2 হচ্ছে একমাত্র ইভেন, দ্যাট ইজ জোড় বিজোড়ের যে ইভেন, জোড় মৌলিক সংখ্যা। এর পরবর্তীতে আর আমি কিন্তু কোনো জোড় মৌলিক সংখ্যা পাবো না, কারণ এর পরের জোড় সংখ্যা কি? 4। 4কে তো অলরেডি 2 দিয়ে ভাগ যায়, তাহলে তার আমি পাচ্ছি না। তাহলে 2 হচ্ছে একমাত্র ইভেন মৌলিক সংখ্যা। আর এর পরবর্তীতে 3, 5, 7 যত এরপরের আমরা মৌলিক সংখ্যা পাবো, তারা সবাই কি হবে? অড বা বিজোড় মৌলিক সংখ্যাই কিন্তু হবে। আর এক, সেটা নাইদার প্রাইম নর কম্পোজিট, যেটা আমরা একটু আগেই বললাম। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা শিখব যে কি করে কোনো একটা সংখ্যার কতগুলো ফ্যাক্টর আছে সেগুলো বের করা যায়। দ্যাট ইজ আমাদের যদি কম্পোজিট নাম্বার থাকে, সেই কম্পোজিট নাম্বারের কতগুলো ফ্যাক্টর আছে, বা সেই কম্পোজিট নাম্বারের কতগুলো ইভেন প্রায় ফ্যাক্টর আছে, কতগুলো অড ফ্যাক্টর আছে, সেই সমস্তগুলো আমরা নেক্সট ক্লাসে করব। ওকে।